ফের ৭ দিনের রিমান্ডে সালমান এফ রহমান। টানা ৪৮ ঘন্টা মহাসড়ক অবরোধ, চরম দুর্ভোগে জনজীবন। এদিকে বাংলাদেশের ব্যবসায়ীরা না যাওয়ায় কপালে চিন্তার ভাঁজ ভারতীয়দের। এবং সর্বশেষ জানাবো, প্রথমে নির্বাচন কেন্দ্রিক সংস্কার চায় বিএনপি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফের ৭ দিনের রিমান্ডে সালমান এফ রহমান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে পৃথক ২ মামলায় ফের ৭ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। চতুর্থ দফায় রিমান্ড শেষে তাকে আদালতে তোলা হয়। এদিন দোহার থানার বিস্ফোরক ও হত্যা মামলায় রিমান্ড আবেদন করেন গোয়েন্দা পুলিশ। আদালত রিমান্ড শুনানি শেষে বাবগঞ্জ থানার বিস্ফোরক মামলায় ৪ দিন ও দোহার থানার হত্যা মামলায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আজকের রিমান্ড মিলিয়ে সর্বমোট পঞ্চম দফায় রিমান্ডে নেওয়া হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক এই উপদেষ্টাকে। এর আগে গত ১৩ই আগস্ট নৌপথে পালিয়ে যাওয়ার সময় সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার হন সালমান এফ রহমান। টানা ৪৮ ঘন্টা মহাসড়ক অবরোধ, চরম দুর্ভোগে জনজীবন। সাভারের আশুলিয়ায় টানা ৪৮ ঘন্টা ধরে মহাসড়ক অবরোধ করে রেখেছে পোশাক কারখানা শ্রমিকরা। এতে দুটি মহাসড়কের প্রায় ৭ কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়েছে। গত ৩ দিন ধরে একই স্থানে দাঁড়িয়ে আছে অসংখ্য পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান সহ বিভিন্ন যাত্রীবাহী যানবাহন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পথচারীরা। জানা গেছে, গত সোমবার লে অফ ঘোষণা করা বার্স গ্রুপের শ্রমিকদের সার্ভিস বেনিফিট ও ক্ষতিপূরণ দেওয়ার নির্ধারিত দিন ছিল, কিন্তু মালিকপক্ষ কোনো ধরনের পাওনাদি পরিশোধ না করে শ্রমিকদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। এমনকি ৩ মাস সময় চেয়ে কারখানার গেটে একটি নোটিশ দেয় কারখানা কর্তৃপক্ষ। পরদিন সকালে শ্রমিকরা বকেয়া পাওয়ার আশায় কারখানায় গেলে আরও ৩ মাস সময় চাওয়ার বিষয়টি দেখতে পায় শ্রমিকরা। এ সময় উত্তেজিত শ্রমিকরা নবীনগর চন্দ্রা মহাসড়কের বুড়ির বাজার রোড এলাকা অবরোধ করে বিক্ষোভ শুরু করে। অবরোধে টানা ৪৮ ঘন্টা অতিবাহিত হলেও কোনো ধরনের আশ্বাস না পাওয়ায় প্রত্যাহার করেনি শ্রমিকরা। নাম প্রকাশ না করার স্বার্থে বার্স গ্রুপের এক শ্রমিক বলেন, আমাদের চুক্তির দিন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিশ্বাসযোগ্য লোকজন ছিলেন, কিন্তু সেই চুক্তি ভঙ্গ করেছে মালিকপক্ষ। আমাদের অনেক শ্রমিক চাকরি না পেয়ে গ্রামে চলে গিয়েছিল, তারা বকেয়া পাওয়ার জন্য গ্রাম থেকে এসেছেন। এখন মালিকপক্ষ ক্ষতিপূরণ দিচ্ছে না। আমাদের সবাই হতাশ করেছে। পাওনা না পাওয়া পর্যন্ত অবরোধ প্রত্যাহারের কোনো সুযোগ নেই। বাংলাদেশের ব্যবসায়ীরা না যাওয়ায় কপালে চিন্তার ভাঁজ ভারতীয়দের। বাংলাদেশের সঙ্গে উত্তর পূর্ব ভারতের বাণিজ্য পথ এখনো কার্যত বন্ধ। এতে করে ভারতীয় ব্যবসায়ীদের দৈনিক ক্ষতির পরিমাণ গুনতে হচ্ছে ১০ কোটি টাকারও বেশি। ব্যবসায়ীদের দাবি, ক্ষতির পরিমাণ ৫০০ কোটি টাকার কাছাকাছি পৌঁছে গেছে। সম্প্রতি বাংলাদেশের ইলিশ ঢুকেছে পশ্চিমবঙ্গে, কিন্তু তারপরেও হাসি ফোটেনি ভারতীয় ব্যবসায়ীদের মুখে। বিশেষত উত্তর পূর্ব ভারতের ব্যবসায়ীদের দাবি, ৫ই আগস্ট থেকে ২৬শে সেপ্টেম্বর পর্যন্ত সীমান্তে বাণিজ্য প্রায় পুরোপুরি বন্ধ ছিল। ২৬শে সেপ্টেম্বর থেকে কিছু কিছু ক্ষেত্রে বাণিজ্য শুরু হলেও এখনো দিনে ১০ কোটি টাকারও বেশি ক্ষতি হচ্ছে তাদের। বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে এখনো পুরোপুরি যোগাযোগ স্থাপন সম্ভব হয়নি। যে ব্যাংকগুলির মাধ্যমে টাকার লেনদেন হতো, সেখানেও সমস্যা দেখা দিয়েছে। ফলে বাণিজ্য কবে স্বাভাবিক হবে তা স্পষ্ট নয়। প্রতিবেদন ডয়চে ভেলির পশ্চিমবঙ্গ বাদ দিলে বাংলাদেশের সঙ্গে ভারতের সবচেয়ে বড় বাণিজ্য পথ উত্তর পূর্ব ভারতে। উত্তর পূর্বের আসাম, মেঘালয় এবং ত্রিপুরার সঙ্গে বাণিজ্য সম্পর্ক আছে। ভারতের স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, ৫ই আগস্ট থেকে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য প্রায় বন্ধ। এই ২ মাসে বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে তাদের। গত ২৬শে সেপ্টেম্বর থেকে বাণিজ্য আবার শুরু হলেও তা আগের মতো হচ্ছে না। ক্ষতির পরিমাণ ৫০০ কোটি টাকার কাছাকাছি পৌঁছে গেছে। উত্তর পূর্বে ৩ রাজ্যের সঙ্গে বাংলাদেশের ১৩টি স্থলবন্দর এবং ৪টি নদী বন্দর আছে। ভারত থেকে বাংলাদেশে চাল, পেঁয়াজ, আদা, শুকনো মরিচ, ফল, কয়লা, পাথর, চুনাপাথর ইত্যাদি রপ্তানি হয়। আমদানির ক্ষেত্রে সব থেকে বেশি সামগ্রী আসে কাঠের ফার্নিচার, প্লাস্টিক, সিমেন্ট, জিআই শিট, ওয়েস্ট কটন, আয়রন রড, মাছ, আচার, বিস্কুট সহ বেশ কয়েকটি পানীয়। ভারত বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের গুয়াহাটি শাখার সাধারণ সম্পাদক অমরেশ রায় জানিয়েছেন, ৫ই আগস্ট থেকে আমদানি এবং রপ্তানি দুটোই ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভারতীয় ব্যবসায়ীদের বক্তব্য, আমদানি ও রপ্তানির ক্ষেত্রে ভারত সরকারের ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট ও ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্টের অধীনে বেশ কিছু কড়া নিয়ম আছে। এর আওতায় কোনো বাইরের দেশে জিনিসপত্র পাঠানোর ৬ মাসের মধ্যে টাকা ফিরে না এলে ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারে সরকার। এক্ষেত্রে তাদের ব্যবসায় লাইসেন্স বাতিল করা সহ তাদের গ্রেপ্তার পর্যন্ত করা যেতে পারে। বাংলাদেশের ব্যাংক ক্ষমতা হারানোর পর এখন ভারতের অনেক ব্যবসায়ী এই আশঙ্কায় আছেন। একই সঙ্গে সুতারকান্দি এলাকায় প্রায় ৩০০ দিনমজুর প্রতিদিন ট্রাক বোঝাই কাজ করেন, তাদেরও এখন কোনো কাজ নেই। প্রথমে নির্বাচন কেন্দ্রিক সংস্কার চায় বিএনপি।
রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারের উদ্যোগ বাস্তবায়নে সার্বিকভাবে সহায়তা করতে সংস্কার কার্যক্রমের সুনির্দিষ্ট সুপারিশমালা তুলে ধরবে বিএনপি। এ লক্ষ্যে 31 দফা সংবলিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার আলোকে নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্র সংস্কারের 6টি কমিটি গঠন করেছে বিএনপি। অন্তর্বর্তী সরকারের কাছে সংস্কার সুপারিশ পেশ করার পাশাপাশি দলের নীতিও গ্রহণ করবেন কমিটির সদস্যরা। জনমত যাচাইয়ের জন্য এই কমিটির সব প্রস্তাব উন্মুক্ত করা হলে বলেও জানিয়েছেন দলটির নেতারা। জুলাই বিপ্লবের পর সাধারণ মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে রাষ্ট্র মেরামত, রাষ্ট্রের প্রায় সব খাতেই সংস্কার আনার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের দায়িত্বপ্রাপ্তরা। তবে তারা নির্বাচন কমিশন, বিচার বিভাগ, জনপ্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যমে 5টি খাতকে গুরুত্বের সঙ্গে দেখবেন বলে জানিয়েছেন। বিএনপি চাওয়া ও খাতগুলোকে গুরুত্ব দিয়ে অন্তর্বর্তী সরকার দ্রুত সংস্কার করুক। তথ্য বলছে খাতগুলোতে সংস্কারের কথা বিএনপি আগেই ঘোষণা করেছিল। এমন প্রেক্ষাপটে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে 6টি সংস্কার কমিটি গঠন করেছে দলটি। গঠিত 6টি কমিটি হলো রাষ্ট্র সংস্কার, পাবলিক সার্ভিস কমিশন, প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, নির্বাচন কমিশন এবং ব্যাংকিং ও বাণিজ্য সংস্কার। এছাড়া দুর্নীতি দমন কমিশন সহ আরো কয়েকটি বিষয়ে সংস্কার কমিটি গঠনে তৎপর দলটি। এসব কমিটির সার্বিক কার্যক্রম তত্ত্বাবধান করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্ভরযোগ্য সূত্রের দাবি, এসব কমিটি জনপ্রশাসন, নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন ও দুর্নীতি দমন কমিশন সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সেক্টরে প্রয়োজনীয় সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের কাছে সুপারিশ দেবে। বিএনপি যেসব সুপারিশ তুলে ধরবে তার মধ্যে উল্লেখযোগ্য হলো নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা আনা, পরপর 2টি মেয়াদের বেশি কেউ যাতে ক্ষমতায় না থাকেন সেই বিধান রেখে সংবিধান সংস্কার, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য রক্ষা, দেশকে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক অসাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করা সহ আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় সংস্কার ও অনিয়ম তদন্তের সুপারিশ করবে দলটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কার কমিটিগুলো গঠিত হয়েছে সেখানে আমাদের মতামত দেওয়ার একটা বিষয় আছে। আমরা কেমন রাষ্ট্র ব্যবস্থা চাই তা ঠিক করার জন্য আমাদের দলে কয়েকটি কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের সরকার স্টেক হোল্ডারদের মতামত নেবে, সেখানে বিএনপিও তার মতামত দেবে, সে প্রস্তুতি নিচ্ছি। এক্ষেত্রে আমরা সংস্কার কার্যক্রম সুনির্দিষ্টভাবে সুপারিশমালা তুলে ধরব। বিএনপি সিনিয়র নেতাদের ভাষ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে 2022 সালের ডিসেম্বর মাসে 31 দফা সংবলিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ঘোষণা করে বিএনপি। ওই ঘোষণার মধ্যে এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছিল। রাষ্ট্র কাঠামো মেরামতে অনেকটা মিল থাকায় বিএনপির পক্ষ থেকে এসব বিষয়ে আপত্তি না তুলে বরং কিভাবে এবং কত দ্রুত সংস্কার করা যায় সে বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে। বিএনপি মনে করছে, বিনা ভোটে 4 দফায় আওয়ামী লীগ ক্ষমতা থেকে রাষ্ট্রের মূল প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলেছে। তাই সবার কাছে গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে হলে এসব সেক্টরে সংস্কার আনতেই হবে। সেটি করা সম্ভব না হলে মানুষের মধ্যে আস্থার সংকট থেকে যাবে। তাই অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র সংস্কারের এই উদ্যোগ ইতিবাচকভাবে দেখছে বিএনপি। সংস্কার করার সময় বিএনপির কাছে কোনো পরামর্শ চাইলে বিএনপি সর্বাত্মক সাড়া দেবে বলে জানা গেছে। গত বছর জুলাইয়ে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার রূপরেখা নিয়ে ফের জনগণের সামনে উপস্থাপন করে বিএনপি। দলটি তখন জানিয়েছিল, গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচনে জয়লাভের পর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার হটানোর আন্দোলনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে একটি জনকল্যাণমূলক জাতীয় ঐক্যমত্যের সরকার প্রতিষ্ঠা করা হবে। ওই সরকারই রাষ্ট্র সংস্কার করবে। দফাগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল একটি সংবিধান সংস্কার কমিশন গঠন করে সব বিতর্কিত ও অগণতান্ত্রিক সংবিধান সংশোধনী ও পরিবর্তন সমূহ পর্যালোচনা পূর্বক তার রহিত কিংবা সংশোধন করা হবে। সংবিধানে গণভোট ব্যবস্থা পুনঃপ্রবর্তন করে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা হবে। গণতন্ত্র, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠায় নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন করা হবে। রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাহী বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগের ক্ষমতা, দায়িত্ব, কর্তব্যের সমন্বয় করা হবে। পরপর 2 টার্মের অতিরিক্ত কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। বিদ্যমান সংসদীয় ব্যবস্থার পাশাপাশি বিশেষজ্ঞ জ্ঞানের সমন্বয়ে রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে দেশের বিশিষ্ট নাগরিক, প্রথিতযশা শিক্ষাবিদ, পেশাজীবী, রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানের প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের সমন্বয়ে সংসদে উচ্চকক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তন করা হবে। প্রশাসনিক সংস্কার কমিশন গঠন করে প্রশাসন সংস্কার ও পুনর্গঠন করা হবে। আইসিটি অ্যাক্ট 2006, সন্ত্রাস বিরোধী আইন 2009 এর প্রয়োজনীয় সংশোধন এবং স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1974, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2018 সহ মৌলিক মানবাধিকার হরণকারী সব কালা কানুন বাতিল করা হবে। এদিকে গত 18 আগস্ট রাজধানীর একটি হোটেলে ঢাকায় বিদেশি বিভিন্ন মিশনের রাষ্ট্রদূত, জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এমন একটা সময় দেশের দায়িত্ব নিয়েছি যখন প্রায় সর্বক্ষেত্রে চরম বিশৃঙ্খলা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈরশাসক প্রতিটি দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। তাই নির্বাচন কমিশন, বিচার বিভাগ, জনপ্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমে প্রয়োজনীয় সংস্কারের পর অন্তর্বর্তী সরকার একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করবে। বিএনপি মনে করে, আগামীতে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য এগুলো প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে প্রস্তুত করতে হবে। সে কথা অন্তর্বর্তী সরকারের কাছে বলেছে বিএনপি। গত 12 আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির পক্ষ থেকে বৈঠকে বলা হয়েছে, নির্বাচনে
যথাযথ পরিবেশ সৃষ্টি ও নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারকে সময় দেওয়া হবে। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে কিছুটা সময় লাগবে। এ সময় রাষ্ট্র কাঠামোর প্রয়োজনীয় সংস্কার করা হবে। সেই সংস্কারের সঙ্গে বিএনপি ঘোষিত 31 দফার মূল স্পিরিটের হুবহু মিল রয়েছে। অন্তর্বর্তী সরকারের যেহেতু এই বিষয়ে সংস্কার করতে চাইছে, তাই বিএনপি সর্বোচ্চ সহায়তা করবে। বিএনপির স্থায়ী কমিটির একাধিক নেতা বলেন, সরকারের জন্য নির্বাচন কেন্দ্রিক সংস্কার করা সহজ হবে, সেদিকে হাঁটা উচিত। কিন্তু তারা যদি সংবিধান সংশোধনের মতো বড় কোনো সিদ্ধান্ত নিতে চায়, তাহলে জটিলতায় জড়িয়ে পড়বে, কারণ এটা করতে হলে নির্বাচিত পার্লামেন্টের প্রয়োজন হবে। জানতে চাইলে দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, নির্বাচন কেন্দ্রিক সংস্কারের মাধ্যমে সরকার দেশে দ্রুত একটি নির্বাচনের ব্যবস্থা করবে, এটাই আমাদের প্রত্যাশা। দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেন, মানুষের মান উন্নয়ন করতে চাইলে সবচেয়ে বেশি দরকার জনগণের সরকার। জনগণের সরকার প্রতিষ্ঠিত হয় জনগণের দ্বারা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। আমরা সংস্কার সুপারিশে নির্বাচন ব্যবস্থার উপর সর্বাধিক গুরুত্ব দিচ্ছি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।